সেইটি আসলে কতটা ইম্প্যাক্ট সৃষ্টি করে, মূল কারণগুলোকে, সেই বিষয়গুলো আমরা একটু ওভারঅল আজকে দেখার চেষ্টা করব। আমি আলোচনাটা কন্টিনিউ করি, তারপরে প্রাসঙ্গিক যদি কোনো থাকে সেটা আমি শেয়ার স্ক্রিনে যাচ্ছি। জি স্যার। শেয়ার স্ক্রিন। আমার যে এটার অনেক কিছু সেটআপ চেঞ্জ হয়ে গেছে, বুঝলেন না? কিছু স্যার আপনার স্থানও তো চেঞ্জ হয়েছে। যে কম্পিউটার সেটআপ কিছুটা চেঞ্জ হয়েছে। ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস ইম্প্যাক্ট, অর্থাৎ জলবায়ুর পরিবর্তন এবং এর যে প্রভাব, সেই সম্পর্কে আমাদের আলোচনা। তো জলবায়ু পরিবর্তন একটি সাম্প্রতিককালে সবচেয়ে আলোচিত একটি বিষয়। নানান ইস্যুতে, বিশেষ করে পরিবেশ বা জলবায়ু বা আমরা পারিপার্শ্বিক অবস্থা নিয়ে, বিশেষ করে উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলেই এই ক্লাইমেট চেঞ্জের ইস্যুটা আসে। তো প্রথমত যদি আমরা বলি যে এই যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝি, এই বিষয়ে কেউ একটু বেসিক কোনো ধারণা শেয়ার করতে পারবেন যে জলবায়ু পরিবর্তন বলেন? স্যার, ভূপৃষ্ঠের কোন স্থানের দীর্ঘ সময়ের দৈনন্দিন আবহাওয়ার সাধারণ বা গড় অবস্থাকে জলবায়ু বলে। জলবায়ুর উপাদান হলো তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু, মেঘ, বৃষ্টিপাত, তুষারপাত, বায়ুচাপ ইত্যাদি। এইগুলো কোনো পরিবর্তন হলে সেটা আমরা যদি মৌলিক কথা বুঝি, যে যে বিষয় বললাম যে একটা দীর্ঘকাল জলবায়ু যেহেতু একটা দীর্ঘ সময়ের ব্যাপার, আমরা জানি যে আবহাওয়া হচ্ছে দৈনন্দিন ঘটনা, আর জলবায়ু হচ্ছে মোটামুটি 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার যে ফলাফল, সেটিকে আমরা জলবায়ু বলছি। এই জলবায়ুর যে বিভিন্ন উপাদান বা জলবায়ুর যে দীর্ঘস্থায়ী মানে একটা আবহাওয়াগত বিষয় থাকে, সেখানে যদি কোনো পরিবর্তন আসে সেটাকে আমরা জলবায়ু পরিবর্তন বলি। যেমন উদাহরণ দিতে পারি আমরা, যে তাপমাত্রা বেড়ে যাওয়া, বৃষ্টিপাত বেড়ে যাওয়া, খরা বা যেটাকে বলে ড্রট, মানে আপনার কি বলে যে অনাবৃষ্টি, এইগুলোর মানে কন্টিনিউয়াসলি হচ্ছে। তো এইরকম যখন আবহাওয়ার একটা বিরূপ প্রভাব দীর্ঘভাবে চলতে থাকে, অ্যাক্সিডেন্টাল কোনো কিছু হয় সেটা আলাদা, যেমন ঝড় আসে, কিন্তু ঝড় যদি ঘন ঘন, তখন বুঝতে হবে যে সেটা জলবায়ু পরিবর্তনের কারণেই বিষয়গুলো হচ্ছে। আমরা এখানে একটু দেখে নেই যে এখানে আলোচনাগুলো কিভাবে আছে। ক্লাইমেট চেঞ্জ রেফার্স টু এ সিগনিফিক্যান্ট লং টার্ম চেঞ্জ ইন গ্লোবাল ক্লাইমেট, অর্থাৎ এই যে বৈশ্বিক যে জলবায়ু, এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং একটা দীর্ঘমেয়াদী পরিবর্তনই হচ্ছে জলবায়ু পরিবর্তন। এ লং টার্ম চেঞ্জ ইন দা আর্থ ক্লাইমেট, অর্থাৎ মানে দীর্ঘমেয়াদী পরিবর্তন হচ্ছে কিসে, যে এই যে বৈশ্বিক যে জলবায়ু আছে সেই বিষয়গুলো, স্পেশালি ইন চেঞ্জ ডিউ টু অ্যান ইনক্রিজ দ্য এভারেজ অ্যাটমসফিয়ার টেম্পারেচার, বিশেষ করে তাপমাত্রার ক্ষেত্রে যদি মানে পরিবর্তনটি আসে, সেইটিকে সবচেয়ে বেশি নোটিফাই করা হয় বা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট মনে করা হয়। তাপমাত্রা একটু বেড়ে যাওয়া বা একটু কমে যাওয়া, যার সামগ্রিক প্রভাব আমাদের ওভারঅল জলবায়ুর উপরে, আবহাওয়ার উপরে এবং দৈনন্দিন জীবনযাপনের উপরে পড়ে। এখানে আরেকটা সংজ্ঞা বলা হচ্ছে, দ্য প্ল্যানেট ইজ স্ট্রাগলিং টু কিপ আপ উইথ ইনক্রিজ ইন দ্য এভারেজ গ্লোবাল টেম্পারেচার অ্যান্ড, মানে যেটা বলছে যে যে গড় যে তাপমাত্রা, সেইটিকে ধরে রাখবার ক্ষেত্রে আমাদের যে যে গ্রহ, এটি এক ধরনের স্ট্রাগল করছে, যেটা আমরা যে এর আগে আলোচনা করে আসছি, গ্রিন হাউস এফেক্টের ফলে তাপমাত্রা বেড়ে যাওয়া। তো সুতরাং তাপমাত্রাকে সঠিক একটা মাত্রায়, গড় তাপমাত্রা যেটি পৃথিবীর জন্য সহনীয়, সেটিকে ধরে রাখবার ব্যাপারে পৃথিবীর এক ধরনের প্রচেষ্টা আছে, স্ট্রাগলিং আছে। এবং এই ক্ষেত্রে যে বিষয়গুলো দেখা যায়, দ্য ফ্রিকোয়েন্সি অফ এক্সট্রিম ওয়েদার ইভেন্টস, অর্থাৎ এই যে আবহাওয়ার বিভিন্ন রকমের যে এক্সট্রিম বিভিন্ন ইভেন্ট গুলো ঘটে, অর্থাৎ বিরূপ বড় বড় ঘটনাগুলো ঘটে, ট্রান্সফর্মিং ইকোসিস্টেম, যার ফলে বাস্তুতন্ত্রের এক ধরনের রূপান্তর ঘটে বা পরিবর্তন ঘটে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী, অ্যান্ড থ্রেটেনিং এন্টায়ার স্পিসিস অফ প্ল্যানেটস অ্যান্ড অ্যানিমালস। এবং এই যে কি বলে যে আপনার বৃক্ষ বা যেটা বলা যায় যে আপনার বৃক্ষরাজি এবং
পশু বা প্রাণী, প্রাণীকুল এবং আপনার প্রকৃতির অন্যান্য যে গাছপালা, a warmer atmosphere, a warmer and more acidic ocean, higher sea levels and larger change in uh, বোঝা যাচ্ছে না, প্রিসিপিটেশন প্যাটার্নস। অর্থাৎ এই যে যেটা আমরা পড়ছি ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলছি, এক্ষেত্রে প্রধানত যে বিষয়গুলো দেখে যে ওয়ার্মার অ্যাটমসফিয়ার অর্থাৎ আবহাওয়ার যে বায়ুমণ্ডল, যেটি বায়ুমণ্ডলটি উষ্ণ হয়ে যাওয়া, তারপরে আপনার ওয়ার্মার অর্থাৎ উষ্ণ এবং অ্যাসিডিক ওশান, বিশেষ করে সমুদ্র বা সাগর, যেহেতু গোটা পৃথিবীর একটা বড় অংশই হচ্ছে সাগর, এবং সেই সমুদ্রের উষ্ণতা বা সেখানে অ্যাসিডিটি বেড়ে যাওয়া সেই পানিতে, এবং সেই সি লেভেল মানে রাইজ করা, উঁচু হয়ে যাওয়া, এবং লার্জার চেঞ্জ ইন প্রিসিপিটেশন প্যাটার্নস, এবং এই যে মানে বড় আকারের কোনো পরিবর্তন যদি ঘটে আপনার এই যে সামুদ্রিক ভূপ্রকৃতি বা সামুদ্রিক আবহাওয়ার ক্ষেত্রে বা বিশ্ব ব্রহ্মাণ্ডের বা পরিমণ্ডলের ক্ষেত্রে, সেইটি জলবায়ু পরিবর্তন হিসেবে বিবেচিত হয়। ক্লাইমেট চেঞ্জ এখানে ইউটিউবের একটা দেওয়া আছে, মানে সেখানে আমরা এই চিত্রটি দেখতে পারি। এটি এখানে হয় না, কি বলে যে আপনার অন হয় না, আপনারা এটি আপনাদের কাছে যাবে, চাইলে আপনারা একবার দেখে নিতে পারবেন এটি। আবার এখানে আমরা একটা প্রতীকী বা একটা হয়তো একটা হাতে আঁকা ছবি বা গ্রাফিক করা ছবি, কিন্তু আমরা বিষয়গুলো বুঝতে পারি যে একটা স্বাভাবিক তাপমাত্রা বা অপরিবর্তিত বা বলা যায় যে মানে ক্ষতিকর নয় এইরকম একটা আবহাওয়ার যেই মানে ভূপ্রকৃতি বা সেখানে বৃক্ষরাজি বা সেখানে যে একটা সবুজ বিষয় থাকে সেইটি, এবং বিরূপ আবহাওয়ার কারণে বা বিরূপ জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতি কেমন হতে পারে তার একটা চিত্র আমরা এখানে পাশাপাশি দেখতে পাই, যে বিরূপ আবহাওয়ার কারণে বা জলবায়ু পরিবর্তনের কারণে এই সবুজ অবস্থাটি এই রকমের একটা রূপান্তরিত অবস্থায় চলে আসতে পারে। এখন এই যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা অনেক কথা বলছি, অনেক আলাপ আলোচনা হচ্ছে এই বিশ্বব্যাপী। এখন এটি এক ধরনের বলা যায় যে পরিবেশবাদী আন্দোলনের প্রধান ইস্যুই দাঁড়িয়েছে ক্লাইমেট চেঞ্জ। কেন ক্লাইমেট চেঞ্জ হয়, মেইন মানে কজ বা কারণগুলো কি, সেটি যদি আমরা একটু এক নজরে দেখে নিই তাহলে বিষয়গুলো এইরকমের, যে যেটা আমরা এর আগেও কম বেশি আলোচনা চলে আসছে আমাদের, বার্নিং ফসিল ফুয়েলস, অর্থাৎ ওই যে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানির মধ্যে আপনার কয়লা, অয়েল, ন্যাচারাল গ্যাস বা ওই যে প্রাকৃতিক গ্যাস, এই সব কিছু যে বিপুল পরিমাণে প্রতিদিন আমরা বার্ন করছি, জ্বালাচ্ছি, সেটি আমাদের এই যে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মানে নেতিবাচক প্রভাব রাখছে। এবং আমরা যদি এইগুলো চাইলে আমরা কি বলে যে পরিসংখ্যান পেতে পারি যে প্রতিদিন মানে কত লক্ষ টন আহ, এই যে কয়লা বা তেল আমরা কি বলে যে প্রাকৃতিক গ্যাস আমরা মানে বার্ন করি, এবং সেইটি আলটিমেটলি যে তাপ উৎপন্ন করে সেইটি মানে মারাত্মক প্রভাব রাখে আবহাওয়ার পরিবর্তনের উপরে। এবং সেই কারণে এখন যে অনেকেই কিন্তু বলছে যে এই ফসিল ফুয়েল না, বরং আপনার রিনিউয়েবল জ্বালা মানে বিদ্যুৎ ব্যবস্থা বা এনার্জি, অর্থাৎ ওই যে সোলার সিস্টেম। তো সোলার সিস্টেমেরও কিছু মানে সমস্যা আছে, যেমন ওটা প্রচুর জায়গা লাগে, অত ফ্রি স্পেস অনেক জায়গায় নেই। ওই ফ্রি স্পেস ওইটা যদি করতে চান অনেক জায়গায় ফসলের মাঠ, এটি আবার থাকবে না। এখন অনেকে চিন্তা করছে যে বিশ্বের বিভিন্ন জায়গায় যে আছে আপনার আহ মরুভূমি, বড় বড় মরুভূমিতে এই সোলার প্যানেল, যেমন চীনে একটা বড় মরুভূমি আছে, সেখানে তারা মনে করছে যে এটার 1/4 তারা প্লান্টেশনের আওতায় আনবে, আর বাকি একটা বড় অংশে তারা সোলার সিস্টেম মানে সোলার প্যানেল তৈরি করবে, যেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ তারা ইভেন ইউরোপে রপ্তানি করতে পারবে। এরকম একটা বড় প্রকল্প চীন চিন্তা করছে। অর্থাৎ আগামীতে দেখা যাবে যে হয়তো এই জ্বালানি ভিত্তিক বা কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ সেক্টর, এটি আস্তে আস্তে হয়তো বন্ধ করে দেওয়ার চাপ চলে আসবে। সেক্ষেত্রে এই রিনিউয়েবল সোর্স অনেক বেশি কাজে আসবে। আর ডিফরেস্টেশন আমরা জানি যে বিশ্বব্যাপী নানান কারণে, মানুষ তো প্রথম কারণ,
যে তার বিভিন্ন প্রয়োজনে, এই যে আমাদের বাংলাদেশের কথা যদি আমরা বলি, যে আমাদের দেশে ১৭ কোটির উপরে মানুষ, এরা এদের দৈনন্দিন নানান বসত বাড়ি থেকে শুরু করে বসত বাড়ির আসবাবপত্র, নতুন নতুন আহ রাস্তাঘাট, তারপরে আপনার শহরের সম্প্রসারণ, শিল্পায়ন, নানান প্রয়োজনে বন উজাড় করে মানুষ সেখানে বসতি বা অবকাঠামো নির্মাণ করছে। আবার মানুষের প্রয়োজনে, সেটা জ্বালানি, আসবাব সহ নানান প্রয়োজনে মানুষ প্রতিনিয়ত গাছ কাটছে। তো এটি আমাদের বাংলাদেশের উদাহরণ, এবং গোটা বিশ্বব্যাপী কম বেশি এই ডিফরেস্টেশনের প্রক্রিয়াটি চলছে। আবার একই সাথে যেটা হয়, যে প্রাকৃতিক কারণে অনেক ক্ষেত্রে মানে বনভূমি উজাড় হচ্ছে, ধ্বংস হচ্ছে, নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে, দাবানল তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। যেমন বিশ্বের সবচেয়ে বড় বন আমাজনের বড় একটা অংশই মাঝে মাঝে দাবানলে নষ্ট হয়ে যায়। এই যে বছরও সুন্দরবনে মানে আগুন লেগে একটা বড় অংশ পুড়ে গেছে। তো এইসব কারণেও ডিফরেস্টেশন ঘটছে। মানুষ প্রধান কারণ, বাট প্রাকৃতিক কারণে ডিফরেস্টেশন হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, অর্থাৎ এই যে আমরা যে অপরিকল্পিত শিল্পায়ন যেগুলো ঘটছে, এবং সেখানে বিশেষ করে যখন আমরা যে ইটিপি বলে, এনভায়রনমেন্টাল ট্রিটমেন্ট প্লান্ট, এইটি স্থাপন না করে তার যত্রতত্র বর্জ্য, ধোঁয়া, শব্দ, এগুলো পরিবেশকে বিপর্যস্ত করে তুলছে, এবং সামগ্রিকভাবে সেটি আলটিমেটলি পরিবেশের বা জলবায়ুর পরিবর্তনের উপরে ভূমিকা রাখছে। এগ্রিকালচার এগ্রিকালচার আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, এবং এগ্রিকালচারকে আমরা নরমালি মনে করি যে এটা খুবই পরিবেশ বান্ধব, বাট বাস্তবতা হলো যে এই কৃষি কর্মকাণ্ড থেকেও নানান ভাবে আপনার মিথেন গ্যাস সহ বিভিন্ন রকমের গ্যাস উৎপন্ন হয়। যেমন আপনারা নিজেরা অনেকে দেখবেন যে এই যে লাইভ স্টক, অর্থাৎ গবাদি পশুর খামার, সেখানে গবাদি পশুর যে বর্জ্য, সেই বর্জ্য থেকে গ্যাস উৎপন্ন হয়, সেখান থেকে আমরা যে রান্না সহ নানা রকমের, অর্থাৎ সেটাকে আমরা প্রক্রিয়াজাত করে একটা শক্তিতে রূপান্তর করছে। বাট বাস্তবতা হলো যে সেটিও কিন্তু এক ধরনের গ্যাস উৎপন্ন করছে। অনেক জায়গায় সেটি আমরা প্রপারলি ম্যানেজ করা যায় না, বা প্রপারলি সেটিকে আবার রিইউজ করবার মতো অবস্থা আমরা নিয়ে আসতে পারি না। এমনকি বিভিন্ন অঞ্চলে, যারা দক্ষিণবঙ্গে যদি কারো বাড়ি থাকে, আপনারা অনেকে জানবেন যে ওই ধান যখন ওই যে প্লাবন ভূমির মতো জায়গায় বড় ধান হয়, ধান নিয়ে আসার পরে ওটার যে নিচের অংশ খড় বা নাড়া থাকে, সেইটি পচে বা এবং অন্যান্য কৃষি উপজাত পচে এক ধরনের গ্যাস তৈরি হয়। তো নানান ভাবে দেখা যায় যে এই যে ধান উৎপাদন, তারপরে আপনার যে লাইভ স্টক, এবং বিভিন্ন রকমের সিনথেটিক বা ওই যে আপনার রাসায়নিক যে ফার্টিলাইজার, অর্থাৎ কেমিক্যাল কীটনাশক, এইগুলো আলটিমেটলি পরিবেশ এবং জলবায়ুর উপরে নেতিবাচক প্রভাব ফেলে, এবং এর জলবায়ুর পরিবর্তনে ভূমিকা রাখে। ল্যান্ড ইউজ চেঞ্জেস, এই যে একটা সময় মানে বলা হয় যে এই যে ল্যান্ড ইরোশন বা মাটির ভূমির ক্ষয়, সেটি তো নদী ভাঙন, সেটি একটা ন্যাচারাল ব্যাপার, কিন্তু মানুষও প্রতিনিয়ত একটা ভূমিকে আমরা এখন ওই যে ৩ ফসলি জমিতে, কারণ যে আমাদের খাদ্যের চাহিদা এত বেশি হয়ে গেছে যে আমরা খাদ্যের যোগান দিতে যেয়ে আমাদের এই যে পরিবেশ, আলটিমেটলি আমরা মানে প্রথমত আমাদের তো নিজেদের জীবন ধারণের জন্য খাবারের দরকার। তো সেইটি আমরা করতে যেয়ে প্রাকৃতিক যেই ব্যবস্থাটি, সেইটার উপরে আমরা আসলে হস্তক্ষেপ করছি, এবং সেটি কৃষি ক্ষেত্র বলি, এই যে ভূমির ব্যবহার বলি, সেটিই না। যেমন ধরেন যাদের এই যে দক্ষিণবঙ্গে বাড়ি, পদ্মা ব্রিজ দিয়ে এখন মোটামুটি ৫-৬ মিনিটে পার হয়ে যান, অথচ আগে এমনও হয়েছে যে ফেরিঘাটে মোটামুটি ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা অনেকের বসে থাকবার রেকর্ড আছে, যে পার সেই প্রাকৃতিক অবস্থাটি প্রাকৃতিক অবস্থায় থাকে না, সেটি তখন স্বাভাবিকভাবে তার চরিত্র নষ্ট হয়। মানে সেটার ন্যাচারালিটি নষ্ট হয়ে যায়। তো সেইভাবে মানে আমরা এটা ন্যাচারালিটি নষ্ট করে ফেলে। ওই যে আমরা যেটা বলি যে জমির উর্বরা শক্তি নষ্ট হয়ে যায়, তার মানে ওই জমি ক্রমশ প্রাণহীন হয়ে পড়ে, এবং সেই কারণে একটা সময় যখন প্রথম যুগে বা এর মধ্যযুগ পর্যন্ত চাষাবাদ হতো, অনেক সময় মানে এটা অনেকটা বিজ্ঞানসম্মত যে মানুষ একটা জমিকে বছরে একবার চাষ করতো, অনেক সময় আরেক বছর ফেলে রাখতো, তারপরের বছর আবার সেখানে চাষ করতো, কারণ ওই জমিটাতে আবার এক ধরনের উর্বর শক্তি বা জীবনী শক্তি সে নিজে নিজে অর্জন সঞ্চয় করতে পারে। তো এই ল্যান্ড ইউজ, এইটিও আমরা জলবায়ু পরিবর্তনের যে বিভিন্ন কারণগুলো আমরা বলছিলাম, আর একটা কারণ হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেটা শিল্প কলকারখানার ওয়েস্ট ম্যানেজমেন্ট বলি, কৃষির ওয়েস্ট ম্যানেজমেন্ট বলি, ইভেন আমাদের ঘর গৃহস্থালী বা এই যে মানব বর্জ্য যেগুলো, সেইগুলোর প্রপার
ম্যানেজমেন্টের অভাবেও পরিবেশের উপরে নেতিবাচক প্রভাব পড়ে, বা যেটা এক কথা যদি আমরা বলি যে পরিবেশ দূষণ ঘটে, এই দীর্ঘস্থায়ী পরিবেশ দূষণ থেকেও ক্লাইমেট চেঞ্জের মতো ঘটনা ঘটতে পারে। এখানে একটা বিষয় বলছি, causes of climate change. The previous causes of climate change are primarily made by human activities and relates greenhouse gases into the earth's atmosphere. অর্থাৎ যে আলোচনাগুলো আমরা করলাম এগুলো মানুষের দ্বারা বা মানব সৃষ্ট কারণ, যা বেসিক্যালি গ্রিন হাউস গ্যাস সহ এই বৈশ্বিক যে বায়ুমণ্ডল সেইটির উপরে নেতিবাচক প্রভাব ফেলে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট ন্যাচারাল ফ্যাক্টরস অলসো ইনফ্লুয়েন্স ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক কারণ এইটিও এই জলবায়ু পরিবর্তনকে প্রভাবিত করে বা জলবায়ু পরিবর্তনের উপর প্রভাব বিস্তার করে, সাচ অ্যাজ ভলকানিক এরাপশনস, অর্থাৎ ওই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এইটিও যখন ব্যাপকভাবে হয়, এইটা একটা বিস্তীর্ণ অঞ্চলের মানে কি বলে জলবায়ুকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। ইভেন অনেক সময় যেটা হয় যে একেবারে একটা ভূপ্রকৃতির বা একটা অঞ্চলের মানচিত্রেরও পরিবর্তন ঘটে যেতে পারে এই সব কারণে। এরপরে আছে ভেরিয়েশনস অফ সোলার রেডিয়েশনস, অর্থাৎ এই যে সৌরতাপ বা সৌর শক্তি, যেটা সৌররশ্মি, তার যে ভেরিয়েশন সেটির থেকে ওইটি হতে পারে। এন্ড ন্যাচারাল চেঞ্জ ইন গ্রিনহাউস গ্যাস কনসেন্ট্রেশনস, অর্থাৎ এই যে গ্রিনহাউস গ্যাসের যে নানা রকমের পরিবর্তন ঘটে, ন্যাচারাল পরিবর্তন, তার কারণে হতে পারে। এবং এখানে আরেকটা বিষয় যেটা হয় যে সামগ্রিকভাবে যেটা ওই যে বলছিলাম যে এই বড় বড় কারণগুলো ছাড়াও টানা এর প্রভাব, সেটির মধ্যে অনেক সময় প্রভাব কারণ হিসেবে কাজ করে, আবার কারণও প্রভাবকে মানে ত্বরান্বিত করে। যেমন যেটা বলছিলাম যে কারণ কিভাবে, যে এই যে জলবায়ুর পরিবর্তনের ফলে তাপমাত্রা বেড়ে গেল, তাই যে প্রভাব। আবার তাপমাত্রা বেড়ে যাওয়া, এটা ইটস অলসো কজ অফ ক্লাইমেট চেঞ্জ, যে এটার কারণেও নানা রকম নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং কজ এন্ড ইফেক্ট এটা অনেকটাই ভাইস ভার্সা, একটার দ্বারা আরেকটা প্রভাবিত হয়। ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের ফলে কি কি রকমের সমস্যা বা প্রভাব তৈরি হয় সেটি আমরা যদি একটু এক নজরে দেখে যাই। প্রথমত যেটা আমরা মূলত আলোচনার মধ্যে মানে সংজ্ঞার মধ্যে দেখে আসছিলাম, রাইজিং অফ গ্লোবাল টেম্পারেচার, অর্থাৎ বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যায় এই যে ক্লাইমেট চেঞ্জের ফলে। এরপরে আছে এক্সট্রিম ওয়েদার ইভেন্টস, বিভিন্ন বড় বড় মানে আবহাওয়াগত বড় বড় এক্সট্রিম, অর্থাৎ এক্সট্রিমকে আমরা বাংলা যদি বলি সেটা হচ্ছে ভয়াবহ বা বিপর্যয়মূলক ঘটনা। এর মধ্যে যেমন হারিকেন, সাইক্লোন, ড্রট, ফ্লাডস, তারপরে বিগ ফায়ার্স, ওই যে যেটা দাবানল বলছি আমরা, এই সবকিছু ঘটনা মানে বেশি পরিমাণে ঘটতে থাকে। আর একেবারে পুরো শোনা যাচ্ছে। সাউন্ড কমে গেছে? জি স্যার, সাউন্ড কমে গেছে। কম আছে স্যার দেখে নেই, একটু ক্লোজ থেকে করলে হবে, শোনা যাচ্ছে না ঠিক আছে, একটু বাড়িয়ে দিলাম, এখন একটু বাড়ছে সাউন্ড? জি স্যার, ওকে স্যার। একটু কাছাকাছি আসছে এবং 100% দেয়া আছে। হ্যাঁ, দিয়ে দেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটু ক্লাস লিভ করতেছি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার, যেতে হচ্ছে। ঠিক আছে, অবশ্যই জি স্যার, একটা ভালো কথা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা স্যার। সি লেভেল রাইজ, এটি আলোচনা এর আগে আমাদের হয়েছে, আমরা এটা নিয়ে আলাদাই আমাদের একটা ছিল যে কি বলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, যে আপনার জলবায়ু পরিবর্তনের ফলে বা যেটা আমরা বলছি গ্রিন হাউস গ্যাস বা আপনার গ্রিন হাউস প্রভাব, তার ফলে যে সি লেভেল রাইজ হওয়ার এক ধরনের আশঙ্কা বা সম্ভাবনা বা ঝুঁকি থাকে। এরপরে আছে চেঞ্জ ইন precipitation or rainfall patterns, অর্থাৎ ওই যে বৃষ্টিপাতের যেই ধারা সেইটি অনেকটাই মানে চেঞ্জ হয়ে যায়। ওই যে যেটা বললাম অতিবৃষ্টি অনাবৃষ্টি, এবং আমাদের দেশে এখন আমরা যেটা লক্ষ্য করি যে শীতকালে বৃষ্টিপাত হচ্ছে, আবার এই যে এখন আষাঢ় মাস চলছে অনেক জায়গায় বৃষ্টিপাত নাই। এই যে ঈদের সময় বাড়ি গিয়েছিলাম, ওখানে ওরা আমাদের অঞ্চলে মানে পাট খুব ভালো হয়, তো মানে তারা বলছে যে পাটের মানে উপরে আগা মরে যাচ্ছে,
কারণ যে বৃষ্টিপাত হচ্ছে না এবং পাট মানে কম বয়সে মানে অল্প বড় হয়েই সেই পাটের গ্রোথ থেমে যাচ্ছে। অথচ এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং ওগুলো অনেকটা একেবারে সতেজ থাকে, লকলকে থাকে, আরো বড় হয়ে যায়, সেটি হচ্ছে না। আবার শীতকালে অনেক সময় যখন ওই যে চৈতালি ফসল আমাদের দেশে যেটাকে আমরা বলি, চৈতালিকে কি জন্য বলি আমরা? রবি শস্য। এই রবি শস্য যখন বোনার সময় তখন বৃষ্টিপাত কাম্য না, কিন্তু দেখা যায় যে একাধিকবার রবি ফসল বুনছে এবং সেটা বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, এই অবস্থাগুলো থাকে। তো এইটা মানে স্বাভাবিক যে ষড় ঋতুর যে বৈশিষ্ট্য সেটা অনেকটা বিঘ্নিত হয় এই গ্রিন মানে কি বলে যে ক্লাইমেট চেঞ্জের ফলে। ইকোসিস্টেম ডিসরাপশন অর্থাৎ ওই যে বাস্তু সংস্থানের মারাত্মক মানে ব্যত্যয় ঘটে বা এটি ব্যাহত হয়, যে একটার সাথে আরেকটার যে কানেকশন সেটি থাকে না। যেমন গাছপালা যদি না থাকে তাহলে সেখানে পাখি বসবে না, পাখি যদি না থাকে তাহলে ওই অঞ্চলে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাবে, পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেলে ফসল হানি ঘটবে। এই নানান রকমের ঘটনা একটার সাথে আরেকটার বিষয় থাকে। যেমন এই যে সাম্প্রতিককালে আমরা দেখছি যে বাংলাদেশে সাপের উপদ্রব বেড়ে গেছে। এখন সাপের উপদ্রব বাড়ার পিছনে বলতে পারি আমরা যে ঈগল বা সাপ যেগুলো মানে করে বা ওই যে বেজি বিভিন্ন রকমের, সেগুলো হয়তো কমে গেছে। আবার সাপ বেড়ে যাওয়ার কারণে একটা হতে পারে যে আপনার ইঁদুর কমে যাবে। এই একটার সাথে একটা রিলেশন আছে। এর মধ্যে দেখলাম যে কেউ একজন বলছে যে রাসেল ভাইপার মারলে 50,000 টাকা জরিমানা দিবে। আবার দেখলাম যে মন্ত্রণালয় থেকে নিষেধ করেছে যে না, এইভাবে গণহারে মেরে ফেলা যাবে না, সতর্ক থাকতে হবে। তাই এইটা ইকোসিস্টেমের একটার সাথে একটা রিলেশন রয়েছে। থ্রেটস টু হিউম্যান হেলথ অর্থাৎ এই যে এর জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বড় যেটা আমরা যে কারণে এটা নিয়ে অনেক বেশি আলোচনা করি, যে মানব স্বাস্থ্যের জন্য এটা একটা ঝুঁকি তৈরি করে। এই যে সেটা অতিবৃষ্টি, অনাবৃষ্টি অথবা এই যে নানা রকমের যে দূষণ বা এই যে বিশেষ করে আপনার টেম্পারেচার কম বেশি হয়ে যাওয়া। এই যে এই বছরে অনেকে বলছেন যে গত 40 বছরে এত তাপমাত্রা মুখোমুখি হন। তো এইগুলো দেখা যায় যে মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। impacts on agriculture and food security এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা নানান কারণে যদি ফসল হানি ঘটে তাহলে আপনার আলটিমেটলি কৃষি কার্যক্রম ব্যাহত হবে এবং সেটি হলে আহ, মানুষের খাদ্য নিরাপত্তা এটি মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এবং খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হলে আমরা জানি যে মানে অনেক মানে অনাহার, দুর্ভিক্ষ এরকম একটা অবস্থা চলে আসতে পারে, নিউট্রিশনের ঘাটতি বা অপুষ্টির ঘটনা ঘটতে পারে, সমাজে এক ধরনের মানে এই কি বলে যে অস্থিরতা দেখা দিবে, চুরি ডাকাতি বেড়ে যাবে, যারা দরিদ্র মানুষ বা ইভেন যারা যাদের ঘরে খাবার নাই সে জীবন বাঁচানোর তাগিদে দেখা যাবে যে অন্যায় অপকর্মে অপরাধ প্রবণতার দিকে ঝুঁকে পড়বে। তো সুতরাং একটার সাথে আরেকটা মারাত্মক ভাবে লিঙ্কড আপ। এরপরে সেই ইকোনমিক কনসিকুয়েন্স, এই যে যেটা বললাম আমরা যে যখনই এগ্রিকালচার আপনার ব্যাহত হবে, যখন এই যে আপনার কি বলা যায় যে ন্যাচারাল সিস্টেম গুলো ফাংশন করবে না, তখন সঙ্গত কারণে আপনার অর্থনীতির উপরে এর একটা প্রভাব পড়বে। আমাদের জিডিপি বলি, আমাদের গ্রোথ বলি, এই সব কিছু অনেকটা থেমে যাবে বা স্থবির হয়ে পড়বে, এমনকি নেতিবাচক জায়গায় চলে যেতে পারে। সুতরাং একটা দেশের সামগ্রিক অগ্রগতি বা উন্নয়ন এটিও এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এবং সোশ্যাল ডিসরাপশন এন্ড মাইগ্রেশন, এখন কোন অঞ্চল যখন সেখানে খাদ্য নিরাপত্তার ঘাটতি দেখা দিবে, সেখানে কৃষিকাজ ব্যাহত হবে, সেখানে ন্যাচারাল যে পেশা সেগুলো থাকবে না, এবং ওই যে যদি বিশেষ করে কোন একটা অঞ্চল স্থায়ী জলাবদ্ধতা চলে আসে, লবণাক্ততা তৈরি হয়ে যায়, তখন ওই অঞ্চলের মানুষ মাইগ্রেট করবে অন্য অঞ্চলে। তখন যেটা হয় মাইগ্রেশনের ফলে ওই একটা অঞ্চল তো সেটা জনশূন্য হয়ে যাবে, সেখানকার মেধাবী লোকজনরা অন্য জায়গায় চলে যাবে। আবার যেই অঞ্চলে তারা আসবে সেই অঞ্চলে কিন্তু এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়, যেটা সবচেয়ে বেশি এখন যে কক্সবাজার এলাকার উখিয়ার লোকজন বুঝতে পারে যে কয়েক লক্ষ রোহিঙ্গা আসবার ফলে ওই অঞ্চলের কি কি পরিস্থিতি তৈরি হয়েছে। তো ফলে মাইগ্রেশনের একটা নেতিবাচক প্রভাব রয়েছে। থ্রেটস টু ফ্রেশ ওয়াটার রিসোর্সেস, এই যে বিশ্বব্যাপী আমরা ওই যে বলি বিভিন্ন সময় যে টোটাল যেই আর্থ সারফেস তার 3/4 বা 3/4 হচ্ছে আপনার পানি। বাট এই 3/4 পানির মধ্যে আপনার ফ্রেশ ওয়াটার বা যেটাকে আমরা বলি যে পানীয় মানে পানযোগ্য পানি, সেটির পরিমাণ কিন্তু খুব কম। বেশিরভাগই আপনার লবণাক্ত এবং অব্যবহার উপযোগী পানি। তো এই
জলবায়ু পরিবর্তনের ফলে ফ্রেশ ওয়াটার বা যেইটি আমরা স্বাদু পানি বলি বা মিঠা পানি বলি, সেইটিরও মারাত্মক রকমের একটা সংকট দেখা দিতে পারে। এবং অনেকে অনেক সময় বলে থাকেন যে তৃতীয় বিশ্বযুদ্ধে পানি কেন্দ্রিক মানে বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে, মানে পানির এমন ক্রাইসিস হতে পারে যে এটা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধার আশঙ্কা অনেকে অনেক সময় করে থাকে। আমরা এই বিষয়ের আলোচনার কিছুটা শেষ দিকে চলে আসছি। সেটা হলো যে এই যে আমরা কারণ দেখলাম জলবায়ু পরিবর্তনের, এর প্রভাব বা ফলাফল আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আমরা যদি বলি যে আমরা কিভাবে এটিকে মানে ফেস করব বা এটাকে মিটিগেট করব, সেই উপায়টা কি, মানে সেই ক্ষেত্রে আমরা মানে মিটিগেশন পদ্ধতিটা কি হতে পারে, সেই ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। প্রথমত আমরা বলতে পারি যে মিটিগেশনের জন্য আমাদের রিডিউস গ্রিনহাউস গ্যাস এমিশন টু স্লো ডাউন ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ গ্রিনহাউস গ্যাসের নির্গমন যদি আমরা কমাতে পারি তাহলে ক্লাইমেট চেঞ্জও অনেকটা স্লো ডাউন হয়ে যাবে, এটি পরিবর্তনটি ধীরে ধীরে হবে। আমার মনে হয় যে অনেক বেশি এক্সপ্লেনেশনের দরকার হবে না, আপনারা মোটামুটি নিজেরাও বুঝে যাবেন, কোথাও বুঝতে সমস্যা হলে প্রশ্ন করবেন। এর সাথে যে বিষয়গুলো আছে যে ট্রানজিশন টু ক্লিন এন্ড রিনিউয়েবল এনার্জি সোর্সেস লাইক সোলার এন্ড উইন্ড পাওয়ার, যে আমরা আলোচনা করেছি যে অর্থাৎ আমাদের এই যে ফসিল ফুয়েল থেকে আপনার বা রিনিউয়েবল যে সোর্স আছে সোলার এবং যে বায়ু চালিত যে বিদ্যুৎ, সেই দিকে আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে। ইমপ্রুভ এনার্জি এফিসিয়েন্সি ইন বিল্ডিংস, ট্রান্সপোর্টেশনস, অর্থাৎ বিভিন্ন জায়গায় বা এই যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, বিভিন্ন জায়গায় যে শক্তির ব্যবহার সেইটিকে আরো কিভাবে মিনিমাইজ করা যায়। যেমন একটা ভালো উদাহরণ দেওয়া যেতে পারে যে আমরা আগে বাসা বাড়িতে 100 ওয়াটের লাইট জ্বালাতাম, সেইখানে এখন দেখবেন আপনার এই যে নতুন যে এলইডি লাইট গুলো আসছে, সেগুলো আপনি 20 ওয়াট জ্বালালেই 100 ওয়াটের চেয়ে অনেক বেশি লাইট আপনি পাচ্ছেন। অর্থাৎ এনার্জি কম খরচ হচ্ছে কিন্তু লাইট আপনি সার্ভিস বেশি পাচ্ছেন। তো এইভাবে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা যেতে পারে যে আমার কম শক্তি খরচে বেশি সুবিধা আমি কিভাবে পেতে পারি। আরেকটা হচ্ছে যে অপচয় না করা, অহেতুক যেমন অনেক সময় আমরা যে গ্যাসের অপচয় করি, ঘর থেকে বের হয়ে গেছেন ফ্যান লাইট জ্বালাই না, অফিসে অনেকে এসি চালিয়ে চলে আসে, এইসব জায়গায় আমাদের মানে এনার্জি ইউজ করার ক্ষেত্রে আমাদের এক ধরনের মানে কি বলে সচেতনতা এবং এটাকে যতটা মিনিমাইজ করা যায় সেই চেষ্টা করা, যে আবহাওয়া মোটামুটি থাকলে এসি না চালানো, এরকম মানে অনেকগুলো উদাহরণ জায়গা আছে। আমরা চাইলে এটিকে এই এনার্জি এফিসিয়েন্সির এই যে কাজগুলো আমরা ঠিকঠাক মতো করতে পারি। প্রমোট সাস্টেনেবল এগ্রিকালচার এন্ড প্র্যাকটিস, রিডিউস ডিফরেস্টেশন, অর্থাৎ এই যে আপনার বিশেষ করে স্থায়িত্বশীল বা টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার করতে হবে এবং ডিফরেস্টেশন বা যে বন উজাড়কে রোধ করতে হবে, বন উজাড় করা যাবে না। এইটিও আমাদের যে ক্লাইমেট চেঞ্জকে কিছুটা মানে বিলম্বিত করতে পারে বা কম ক্ষতিগ্রস্ত করতে পারে আমাদের দৈনন্দিন জীবনকে। এনকারেজ আপনার কথা বোঝা যাচ্ছে না। সাস্টেইনেবল এগ্রিকালচারের একটা এক্সাম্পল স্যার যদি বলতেন। আচ্ছা, বুঝতে পারছি। সাস্টেনেবল এগ্রিকালচার হলো যে যেটা যে আমরা এর আগে একটা সময় আমরা করতাম যে কি বলে যে আপনার টেকসই হলো যে আমরা এখন যে 3 ফসলি জমির যে মানে চাষাবাদ গুলো করছি সেটি কম সময়ের মধ্যে আমাদের মানে আমরা বেশি ফসল উৎপাদন করছি এবং আমরা যে সার ইউজ করছি সেই সার দেওয়ার ফলে দ্রুত আমরা মানে ফলন বাড়ছে বা দ্রুত বৃদ্ধি করছে, কিন্তু এটির কি বলে যে প্রভাবটা কম সময় থাকে। তার বিপরীতে যদি আমরা জৈব সার ব্যবহার করি তাহলে মাটির গুণাগুণ যেমন রক্ষা পায় তেমনি এর টেকসইও এটা বেশি হয়। অর্থাৎ আপনি এই বছরে যদি জৈব সার ব্যবহার করেন তাহলে দেখা যাবে তার ইতিবাচক একটা প্রভাব আগামী বছর পর্যন্ত থাকে। এটা হলো একটা। আবার আরেকটা হলো যে এমন কিছু ফসল আছে যেগুলো তুলনামূলকভাবে নিজেই জমির উর্বর শক্তিকে বাড়ায়। যেমন আমাদের যে দক্ষিণবঙ্গে একসময় পাওয়া যেত আপনার যে শোলা জাতীয় বা ওই যে আপনার কি বলে এটাকে, আমি নামটা ভুলে গেছি, এইগুলো ওই জমির আইল বা ওই যে আপনার কচুরিপানা ঠেকানোর জন্য ব্যবহার করা ধনচে, রাইট, ধনচে, হ্যাঁ আমি তো নামটা ভুলে গিয়েছিলাম। তো এইটি এটার পাতা ঝরে এটা অনেক জমির নিজস্ব উর্বরা শক্তিকে বৃদ্ধি করে। এই রকমের যেগুলো পাতা ঝরে জমিতে হয়, ইভেন যে রবি শস্য কিন্তু অনেকটা আপনার কি বলে যে
ভূমির উর্বর শক্তির জন্য উপযোগী, কিন্তু সেই তুলনায় পাট, ইভেন এই যে আমাদের উচ্চ ফলনশীল ধান, সেগুলো কিন্তু জমির উর্বর শক্তিকে তুলনামূলকভাবে বেশি নষ্ট করে। সুতরাং এই যে সাস্টেনেবল এগ্রিকালচার হচ্ছে আপনার যে কৃষির ভূমিকে যাতে তার প্রাণ শক্তিকে বা তার উৎপাদন শক্তিকে অনেক বেশি স্থায়ী করতে পারে, ওইটি দ্রুত যাতে নষ্ট না হয়ে যায়, সেই রকমের যে প্রচেষ্টাগুলো থাকার সেই দিকে লক্ষ্য রাখা। এর সাথে আপনারা কেউ কিছু অ্যাড করতে পারবেন যারা কৃষি কর্মকাণ্ড আরো ভালো জানেন? কৃষির স্যার বিষয় স্যার, যেমন একই জমিতে স্যার যদি একই ফসল বারবার না লাগানো, এটা একটা বিষয়। হ্যাঁ, এটা একটা ভালো দিক যে একই ফসল বারবার না ফসানো। না, ওটাই যে যেমন বললাম, ধানের পরে আপনার রবি শস্য আবার জমিতে প্রাণ শক্তি ফিরিয়ে আনে, অথচ ধান এটি অনেক বেশি শুষে নেয়। জি স্যার। এটা তাহলে বোঝা গেল? স্যার মোটামুটি এরকম স্যার। হ্যাঁ, এনকারেজ রেসপন্সিবল কনজাম্পশন এন্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ এই যে বর্জ্য ব্যবস্থাপনা এবং আমাদের যেটা যে কনজাম্পশনের ক্ষেত্রে আমাদের এক ধরনের দায়বদ্ধতা তৈরি হওয়া বা একটা দায়িত্বশীলতার পরিচয় দেওয়া, এই বিষয়ে আমাদেরকে এনকারেজ করা বা সচেতন করা, এই বিষয়গুলো আমাদের অনেক বেশি কাজে আসতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা ঠিক আছে এই কাজগুলো করব, জলবায়ুর পরিবর্তন কিছুটা বিলম্বিত হতে পারে, কিন্তু আলটিমেটলি হয়তো আমরা এটাকে পুরোপুরি ঠেকাতে পারবো না। কারণ যে জলবায়ুর পরিবর্তন এটি কেবল যে এই যে মানব সৃষ্ট কারণে হয়, ন্যাচারাল কারণে হয়, আমরা যেটা দেখলাম। তো শেষ পর্যন্ত জলবায়ুর পরিবর্তন ঘটে গেল সরি, এবং আপনার ইভেন সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেল, আমাদের তাপমাত্রা বেড়ে গেল, এই যে নানান রকমের যে আশঙ্কাগুলোর কথা আমরা বলছি, এগুলো সত্যি সত্যি ঘটে গেল, তাহলে আমাদের কি করতে হবে? দেন যেটা বলা হচ্ছে যে এরপরে এই মোকাবেলা করে আমরা আমাদের দেন পরবর্তী কাজটা হলো অ্যাডাপ্টেশন, অর্থাৎ অভিযোজন, ওই অবস্থার সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়া। প্রিপেয়ার ফর এন্ড অ্যাডাপ্ট টু দ্য চেঞ্জেস কজড বাই ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ এই যে ক্লাইমেট চেঞ্জের যে ঘটনাগুলো ঘটছে তার সাথে যতটা সম্ভব নিজেদেরকে মানিয়ে চলবার চেষ্টা করা। যেমন ধরে নেন, আমি ওই যে কম্বোডিয়া একটা জায়গা আপনারা ইউটিউবে সার্চ দিলে পেতে পারেন, ফ্লোটিং ভিলেজ আছে। ওই ভিলেজ কখনো আপনার মানে শুকিয়ে যায় না, ওটা ধরেন আমাদের অঞ্চলের বিরাট কোন একটা যায় যে আমাদের চলন বিল, তো চলন বিল ওই রকমেরই জায়গা যেখানে পানি কখনো মানে নেমে যায় না, শুকিয়ে যায় না, তো ওইখানে স্থায়ী গ্রাম আছে এবং পুরো গ্রামটাই ভাসমান গ্রাম, এক বাড়ি থেকে আরেক বাড়ি তারা ওই যায়, এবং বড় বড় বাঁশের মানে ধরেন একসাথে হয়তো 2000 বাঁশ, এই বাঁশকে একসাথে করে ওইটার উপরেই তারা ঘর বাড়ি তৈরি করে ফেলেছে, এবং সে ঘর বাড়ি মানে কুড়ে ঘর টাইপের না, সেই ঘর বাড়ি মোটামুটি বলা যায় যে বেশ অবস্থাপর সম্পন্ন, আমাদের দেশে যে টিনের ঘর, ইভেন দোতলা টাইপের ঘর, সেই রকমের ঘরও আছে। তো এটা কিন্তু একটা অ্যাডাপ্টেশনের প্রসেস, যে যদি ওই রকমেরও হয় তাহলে ওই অবস্থায় কিভাবে বাঁচা যেতে পারে। আবার যেমন অনেক সময় বলা যায় যে ধরেন ওই যে ঘন ঘন যে অঞ্চলে যে জলোচ্ছ্বাস আসে বা আহ, মানে পানি উঠে যায়, বন্যা কবলিত হয়, সেখানে ধরেন আপনার সরকারি ভাবে হোক অথবা নিজস্ব অর্থায়নে হোক, ভবনগুলোকে এমন ভাবে করা যে নিচতলা দিয়ে পানি আসলেও দোতলা থেকে ব্যবহার করা যাবে। এরকমের মানে অনেক বিকল্প প্রক্রিয়া, যে এই অবস্থাকে কিভাবে আমরা মিটিগেট করতে পারি, অর্থাৎ অ্যাডাপ্টেশনটা এর সাথে করে নিতে হবে, যে পরিবর্তনকে আমি ঠেকাতে পারবো না, বাট পরিবর্তিত অবস্থায় নিজেদেরকে মানিয়ে নেওয়া। Develop and implement climate resilient infrastructure and urban planning, যেটা ওই যে বললাম যে এই যে মানে জলবায়ু সহিষ্ণু আহ, অবকাঠামো এবং আরবান প্ল্যানিং এমন ভাবে করা যেন এর সাথে আমরা মানিয়ে মোটামুটি চলতে পারি, কারণ যে আমরা আমাদের এই দেশ থেকে চলে যেতে পারবো না, এই 17 কোটি মানুষ কোন না কেউ আশ্রয় দিবে না, বা ইভেন একটা অঞ্চলও যদি আমাদের মানে কমে যায়, তাদেরকে আমরা আরেকটা অঞ্চলে নিয়ে আসতে পারবো না। সুতরাং ওই অঞ্চলের জন্যই এমন ভাবে অবকাঠামো গুলো তৈরি করতে হবে। Protect and restore natural ecosystems like forest, ওয়েটল্যান্ডস এন্ড কোরাল রিফস, অর্থাৎ যেসব ন্যাচারাল যে জায়গাগুলো আছে, সেই ন্যাচারাল জায়গার মধ্যে যেমন আমাদের ধরেন সুন্দরবন, আমাদের যে ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমি যেগুলো আছে, তারপরে যেগুলো আপনার যে উপকূলীয় যে কোরাল রিফ গুলো আছে, সেইগুলোকে সুরক্ষা বা সেইগুলোকে টিকিয়ে রাখতে হবে, সেইগুলো মোটামুটি যদি আমরা তার প্রোটেকশন নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের এই অ্যাডাপ্টিবিলিটির জায়গাগুলো আর একটু স্ট্রেংথ হবে।
enhance early warning system and disaster preparedness। অর্থাৎ আমাদের এই যে যেটা আমরা বলছি যে সতর্ক বার্তাগুলো যেন আমরা আরো ইমপ্রুভ করতে পারি এবং আমাদের এই যে যে দুর্যোগের ঘটনা ঘটে সেটার প্রিপেয়ারনেস যাতে বাড়াতে পারি। এবং এই ক্ষেত্রে ইতিমধ্যে আমরা বেশ ভালো অগ্রগতি মানে হয়েছে আমাদের, যে এখন আমাদের বড় বড় ঝড় জলোচ্ছ্বাসেও দেখবেন যে বড় আকারে প্রাণহানি কম ঘটে, অথচ আগে এই মাত্র ঝড়েই লাখ লাখ মানুষ মারা যেত, প্রচুর পরিমাণে গবাদি পশু জানমালের ক্ষতি হতো। এখন অনেক আগে কয়েকটা বিষয় ঘটেছে। একটা হলো যে আমরা অনেক আগেই সতর্ক করতে পারি লোকজনকে, আমাদের এই ওয়ার্নিং সিস্টেমটা ইমপ্রুভ করেছে। তারপরে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, সাইক্লোন সেন্টার গুলো কাছাকাছি হয়ে যাওয়ার ফলে মানুষ দ্রুত চলে আসতে পারে, আবার সরকারি তৎপরতা বেড়েছে। নানান কারণে দেখা যায় যে এখন কিন্তু এই প্রিপেয়ারনেস এর জায়গাগুলো আমাদের মোটামুটি অনেকটাই ইমপ্রুভ করেছে। এটা একটা অ্যাডাপ্টেশনের ভালো উপায়। তারপরে সাপোর্ট রিসার্চ অ্যান্ড ইনোভেশন ফর ক্লাইমেট অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজিস, অর্থাৎ আরো বেশি রিসার্চ বা উদ্ভাবনী জায়গাগুলোকে সহায়তা দেওয়া, যাতে এই ক্লাইমেট অ্যাডাপ্টেশনের এই জায়গাগুলো আমরা আরো বেশি মানে উদ্ভাবন করতে পারি, যে আরো কি কি উপায়ে এই অ্যাডাপ্টেশনের জায়গাগুলো আমরা তৈরি করতে পারি। আরেকটা হচ্ছে এডুকেশন এন্ড অ্যাওয়ারনেস। এটা আসলে সব ক্ষেত্রে সব জায়গায় দরকার হয়, যে আমরা যেই আবহাওয়ার বা জলবায়ুর যে পরিবর্তন সেই সামগ্রিক বিষয়ে আমাদের এক ধরনের সচেতনতার দরকার আছে। এডুকেট ইন্ডিভিজুয়ালস, কমিউনিটিজ এন্ড বিজনেস অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ এন্ড ইম্প্যাক্টস এন্ড সলিউশনস, অর্থাৎ জলবায়ুর পরিবর্তনের প্রভাব এবং এর সমাধান কি কি হতে পারে সেই বিষয়ে সামগ্রিকভাবে আমাদের একাডেমিক বা পড়াশোনার জায়গাগুলো, আমাদের রিসার্চের জায়গাগুলো এবং এটা ব্যক্তি থেকে শুরু করে সামগ্রিকভাবে মানে সব মানুষের মধ্যে বিষয়গুলোকে ছড়িয়ে দেয়া। এরপরে আছে এনকারেজ সাস্টেনেবল লাইফস্টাইল। সাস্টেনেবল লাইফস্টাইল হলো যেটা ওই যে যেটা বললাম যে আমরা সেটি ওই যে বিদ্যুৎ কনজাম্পশন থেকে শুরু করে আমরা অন্যান্য অনেক ক্ষেত্রেই আছে যে যেমন ধরেন আমরা অনেক ক্ষেত্রে আছে যে ওই অন টাইম ইউজ টাইপের ব্যাপার, যে এই যে একটা মোবাইল নিলাম কিছুদিন ব্যবহার করে ফেলে দিলাম, একটা টিভি নিলাম স্মার্ট টিভি আসছে ওটা বাদ দিলাম। তো এই জায়গাগুলোতে বরং যতটা সম্ভব সাস্টেনেবিলিটি এনশিওর করা, অর্থাৎ আমাদের জীবনযাত্রা এমন হতে পারে যে আমরা এই কৃত্রিম বা যেসব জায়গায় এনার্জি বা যেসব ওই যে শিল্পদ্রব্য যেগুলো সেগুলোতে আমরা যেন মোটামুটি যতটা সম্ভব টেকসই হতে পারে এবং আমরা যতদিন সম্ভব সেটি ব্যবহার করতে পারি সেই মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। আমরা যদি খুব বেশি পরিমাণে রিসাইকেল করতে পারি, একটা জিনিস দীর্ঘদিন ব্যবহার করতে পারি, তাহলে ওই বর্জ্য প্রকৃতিতে কম যাবে। তো সেই জায়গাগুলো আমাদের মধ্যে তৈরি হওয়া দরকার। এখন অনেকেরই ধরেন সামর্থ্য আছে, সে দেখা গেল যে একটা ইউজেবল একটা প্রোডাক্টকে সে বাদ দিয়ে দিল। তো এই জায়গাগুলো আমাদের সচেতন হওয়া দরকার। এবং এখন যে কাজগুলো হয় যেমন আপনার যে প্রত্যেকটা বাড়িতে দেখা যায় যে নিজস্ব সোলার সিস্টেম এটি থাকবার এক ধরনের বাধ্যবাধকতা বা নির্দেশনা আছে। তো এরকম আরো অনেক ইস্যু আছে যে জায়গাগুলোতে আমরা চাইলে এই মানে আবহাওয়া জলবায়ু বা যে কনজাম্পশন এই জায়গাগুলো আমরা মানে আরেকটু ইমপ্রুভ করতে পারবো। এনগেজ উইথ স্কুলস, ইউনিভার্সিটিজ এন্ড মিডিয়া টু ফস্টার ক্লাইমেট লিটারেসি, অর্থাৎ ক্লাইমেট লিটারেসি হচ্ছে যে এই যে জলবায়ু বিষয়ক যে জ্ঞান সেই বিষয়গুলো আপনার স্কুল ইউনিভার্সিটি সব লেভেলে বা বিশেষ করে গণমাধ্যমে এইসব জায়গায় অনেক বেশি আলোচনা নিয়ে আসা, যাতে সবাই আমরা এই বিষয়ে এক ধরনের কেবল অ্যাওয়ারনেস না, আমাদের মধ্যে ওই যে লিটারেসি মানে জ্ঞান অর্জিত হয়, আমরা মোটামুটি একটা সবাই এই একটা সঠিক ধারণা আমরা লাভ করতে পারি সেই বিষয়ে আমাদের সবাইকে সম্পৃক্ত করা। আর কিছু পলিসি এন্ড রেগুলেশনস, অর্থাৎ এই যে রাষ্ট্রীয়ভাবে কিছু আইন প্রণয়ন বা পলিসি নির্ধারণ করা, যাতে এই ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট এটিকে আমরা মোটামুটি রোধ করতে পারি। এই ক্ষেত্রে যে বিষয়গুলো আছে set ambitious emission reduction is targets and enforce regulations, অর্থাৎ ওই যে ইসের আপনার এমিশন মানে ওই যে এমিশন বলতে গ্রিন হাউস গ্যাস নির্গমনের যেই টার্গেট সেইটি মোটামুটি অনেক ক্ষেত্রে আমরা যেটা করি যেটা অর্জনযোগ্য একটা টার্গেট নির্ধারণ করে সেটিকে আমাদের অর্জন করতে হবে। যে যে টার্গেট আমরা করছি যে যেমন ধরেন হতে পারে যে সেটি যে আগামী 1 বছরে আমরা গ্রিন হাউস গ্যাস নির্গমনের মাত্রা 10% কমিয়ে নিয়ে আসবো।
10% চাইলে সবাই মিলে সদিচ্ছা থাকলে সম্ভব, কিন্তু আমরা সেট করলাম যে না, আগামী 1 বছরের মধ্যে আমরা 50% কমিয়ে নিয়ে আসবো, সেটা আসলে অর্জন করা সম্ভব না। এইভাবে পলিসি নির্ধারণ বা স্ট্র্যাটেজি নির্ধারণ করা। এরপর প্রোভাইড ইকোনমিক ইনসেনটিভস এন্ড সাপোর্টস ফর রিনিউয়েবল এনার্জি এন্ড সাস্টেনেবল প্র্যাকটিসেস। অর্থাৎ এই যে রিনিউয়েবল গ্যাস এনার্জি নিয়ে আমরা এত কথা বলছি, তো এইটা নিয়ে মোটামুটি এক ধরনের প্রণোদনা দেওয়া আর অর্থনৈতিক সহায়তা দেওয়া। কেউ যদি সোলার সিস্টেম তৈরি করতে চায়, সেটি নিয়ে প্রয়োজনে তাকে আর্থিক ভাবে ঋণ দান করা যেতে পারে, টেকনিক্যাল সাপোর্ট দেওয়া যেতে পারে, ইভেন পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে। এইসব কার্যক্রম এই আপনার বিকল্প ব্যাপারগুলোকে উদ্বুদ্ধ করবে। এরপর আছে ফস্টার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট ফ্রেন্ডলি টেকনোলজিস। অর্থাৎ আপনার এই যে জলবায়ু সহায়ক বা জলবায়ু বান্ধব টেকনোলজি যাতে আরো বেশি বেশি উদ্ভাবন করা যায়, সেই বিষয়ে গবেষণা এবং উন্নয়ন প্রক্রিয়াগুলোকে আরো বেশি যত্নের সাথে বা ফস্টার মানে লালন পালন করা, যত্নআত্তি করা। তা এই প্রযুক্তি কি বলে জলবায়ু বান্ধব প্রযুক্তি উদ্ভাবনে এই প্রচেষ্টা বা এই রিসার্চের কার্যক্রমকে আরো বেশি সহায়তা দান করা, এটিও একটা ভালো উপায় হতে পারে ক্লাইমেট চেঞ্জের অবস্থাকে মোকাবেলা করবার ক্ষেত্রে। তারপরে আছে ইন্টারন্যাশনাল কোঅপারেশন। অর্থাৎ এই যে আমরা সবসময় বলি যে ক্লাইমেট চেঞ্জ এটি আসলে এটি কোনো আঞ্চলিক বিষয় না, এটি একটা বৈশ্বিক বিষয়। এবং আমরা জানি যে শিল্পোন্নত দেশগুলো গ্রিন হাউস গ্যাস বেশি মানে উৎপাদন করছে, নিঃসরণ করছে, কিন্তু তার প্রভাব আমাদের মতো দেশগুলোতে এসে বেশি পড়ছে। সুতরাং এটি আসলে একটা মানে আন্তর্জাতিক বা একটা বৈশ্বিক বিষয়, এবং এইটির মানে কি বলা যায় যে প্রভাব মোকাবেলায় আমাদের আন্তর্জাতিক ভাবে বা বৈশ্বিক ভাবে সবাইকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। এবং এই ক্ষেত্রে যে বিষয়গুলো আছে, ইমপ্লিমেন্ট এন্ড স্ট্রেংথ ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস লাইক প্যারিস এগ্রিমেন্ট। অর্থাৎ এই যে বিভিন্ন সময় যে জলবায়ু সম্মেলন হয়, সেই সব জায়গায় যেসব এগ্রিমেন্ট হয়, সেগুলো যেন প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায় এবং এইসব নীতি বা এই প্রক্রিয়াগুলোকে আরো জোরদার করা যায়, সেই ব্যাপারে সচেষ্ট থাকা বা সবাইকে সদিচ্ছার প্রকাশ করা। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের এর আগে যখন ট্রাম্প ক্ষমতায় আসলেন, তিনি মোটামুটি এসে বললেন যে আমি যে সে থেকে কি বলে এই প্যারিস এগ্রিমেন্ট থেকে মানে বের হয়ে যাবে, বা যুক্তরাষ্ট্র এটি সাইন করবে না বা এটার সাথে থাকবে না। আবার এর আগে যারা ছিলেন আপনার বারাক ওবামা বা অন্যান্য, তারা আবার এসব ব্যাপারে উদ্যোগী ছিলেন। তো এটি অনেক সময় মানে রাষ্ট্রের বা ইভেন রাষ্ট্রনায়কের আহ ব্যক্তিগত ভাবেও অনেক সদিচ্ছার বিষয় থাকে। অর্থাৎ একটা রাষ্ট্র বা একটা রাষ্ট্রের যারা মানে কর্ণধার, তারা চাইলে এক্ষেত্রে অনেক ইতিবাচক প্রভাব রাখতে পারে। Foster knowledge sharing, technology transfer and financial assistance to developing countries. অর্থাৎ এই যে উন্নয়নশীল দেশগুলো বা অনগ্রসর বা দরিদ্র দেশগুলো, তাদেরকে ওই যে উন্নত দেশের গবেষণার মাধ্যমে বা উদ্ভাবনের মাধ্যমে যে নলেজ, সেগুলো শেয়ার করা, টেকনোলজি শেয়ার করা বা ট্রান্সফার করা এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, তাহলে এই জলবায়ুর প্রভাব যে মোকাবেলার কথা আমরা বলি, সেটা অনেকটা সহজ হবে। এবং আমাদের যে ক্লাইমেট চেঞ্জ ফান্ড, যেটা মানে বিভিন্ন সময় অনেকে প্রতিশ্রুতি দেয়, সেগুলো প্রপারলি আসে না, আবার যতটুকু আসে তার প্রপার ইউজ হয় না। অনেক ক্ষেত্রে কারাপশন সহ নানা রকমের ঘটনা সেক্ষেত্রে ঘটে। তো এই কাজগুলো প্রপারলি করলেও দেখা যাবে যে আলটিমেটলি এই জলবায়ুর প্রভাব বা জলবায়ুর পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব, সেটিকে আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারবো। এনকারেজ ডিপ্লোম্যাটিক এফোর্টস টু বিল্ড কনসাস এন্ড কমিটমেন্ট অ্যামং নেশনস। অর্থাৎ এই যে মানে বিভিন্ন জাতির মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে যাতে এই বিষয়ে একটা সচেতনতা তৈরি হয়, একটা কমিটমেন্ট বা তাদের এক ধরনের বা কি বলা যায় যে প্রত্যয় বা ঘোষণা বা আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটে, সেই ব্যাপারে ডিপ্লোম্যাটিক বিভিন্ন প্রচেষ্টা গ্রহণ করা যেতে পারে। কোলাবোরেশন আর পার্টনারশিপ, এই যে সামগ্রিক যে বিষয়টি আমরা বললাম, এটি আসলে এককভাবে করা যাবে না, এটা কোলাবোরেশন আর পার্টনারশিপের বিষয় রয়েছে। সেটি যেমন আমরা দেশীয় প্রেক্ষাপটে যদি বলি যে সরকার সাথে বিভিন্ন এনজিও, সেটা জাতীয় বা আন্তর্জাতিক হতে পারে, আবার এক দেশের সাথে আরেক দেশের, এই যে এখন বিভিন্ন দেশের সফরে দেখবেন যে বিভিন্ন এমওইউ বা চুক্তি স্বাক্ষরিত হয়, পারস্পরিক সহযোগিতা চুক্তি, এই বিষয়গুলো মানে আন্তর্জাতিক বা স্থানীয় কোঅপারেশনের অংশ হিসেবে বিষয়গুলো আসতে পারে। ফস্টার পার্টনারশিপ বিটুইন গভর্নমেন্টস, বিজনেস, এনজিওস এন্ড কমিউনিটিস।
এটা মানে একটা দেশের অভ্যন্তরীণ কাজগুলো করতে পারে। এনকারেজ কোলাবোরেশন অন রিসার্চ ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন অফ ক্লাইমেট সলিউশনস। অর্থাৎ এই যে ক্লাইমেটের যে নেতিবাচক প্রভাব রয়েছে সেটি মোকাবেলার ক্ষেত্রে বিভিন্ন রকমের পারস্পরিক সহযোগিতা এবং রিসার্চ বা উন্নয়নমূলক কর্মকাণ্ড বা এইগুলো মানে কোলাবোরেশনের জায়গাগুলো থেকে আরো বেশি আহ, মানে আমরা ভালোভাবে করতে পারি। ইনভলভ লোকাল কমিউনিটিস অ্যান্ড ইন্ডিজিনাস পিপলস ইন ডিসিশন মেকিং প্রসেস। অর্থাৎ এই যে বিশেষ করে জলবায়ুর প্রভাব বা জলবায়ুর যে ক্ষতিকর দিক সেটি মোকাবেলার ক্ষেত্রে স্থানীয় যে জনসাধারণ বা আপনার ওই যে আদিবাসী জনগোষ্ঠী তাদেরকে যুক্ত করা ওই বিষয়ে কোনো মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, ওই বিষয়ে আপনার নীতি নির্ধারণ বা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এদেরকে যুক্ত করা গেলে সেটি ইফেক্টিভ হবে বলে অনেকে মনে করছেন। এবং সর্বোপরি যে বিষয়গুলো আসে যে এই যে ক্লাইমেট ফান্ড যেগুলো আসে সেগুলোর ক্ষেত্রে ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা। যেটা যে বললাম যে ধরুন বাংলাদেশ বড় আকার ফান্ড পেলো কিন্তু সেটি নিয়ে যদি হরিলুট হয়, সেটি নিয়ে যদি প্রপারলি বাস্তবায়ন না হয়, তাহলে দেখা যাবে যে ইন ফিউচারে এইটার দোহাই দিয়েই হয়তো ফান্ড বন্ধ হয়ে যাবে। তো সুতরাং এই ক্লাইমেট ফান্ড যেগুলো আসে সেগুলোর ক্ষেত্রে যেন স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকে, দুর্নীতি মুক্ত রাখা যায়, সেগুলো প্রপার মানে ইমপ্লিমেন্ট করা যায়, সেই কাজগুলো যদি করা যায় তাহলেও আমরা জলবায়ুর প্রভাব মোকাবেলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারবো। এইটি আর আলোচনা করছে না, এখানে বলা আছে সাম সিগনিফিক্যান্ট ক্লাইমেট সামিটস দ্যাট হ্যাভ টেকেন প্লেস ইন দ্য লাস্ট 10 ইয়ার্স। গত 10 বছরে গুরুত্বপূর্ণ কিছু ক্লাইমেট সামিট বা ওই যে জলবায়ু সম্মেলন হয়েছে সেইগুলোর একটা তালিকা এখানে আছে, এটি আপনাদের কাছে চলে যাবে, এটা আর আলোচনা করছি না।